ঝাঁপিয়ে এবার কামলাবাইয়ের মাথায় বন্দুক ধরে জানতে পারলো পাপ্পু ভাই কাসাইকে নিয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপি আর দীপের মুখে সবটা জানতে পেরে খুব কান্নাকাটি করতে থাকে দীপের মা, আর বলতে লাগলো আমার মেয়েটা কি এমন অন্যায় করেছে, ওরা এতটা নিষ্ঠুর কি করে হতে পারলো, ওরা আমার মেয়ের সাথে এমনটা কি করে করতে পারলো। এদিকে বিতি এই নীলুকে বলতে লাগলো দাদা আমার না লজ্জায় মাথা কাটা যাচ্ছে, আমি না মুখটা দেখাতে পারছি না মা বাবা শেষ পর্যন্ত কিভাবে এই কাজটা করতে পারলো। এদিকে দীপ ঝাঁপিকে বলতে লাগলো ঝাঁপি আমি তো বলেছিলাম মা এইটা সহ্য করতে পারবে না। ঝাঁপি তখন বলতে লাগলো তারপরেও তো জেঠিমাকে সবটা জানানো আমাদের উচিত, সেই জন্য আমরা জানিয়েছি। দীপ তখন বলতে লাগলো আমার বোনটা এখন কোথায়, কিভাবে আছে, কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে দীপের মা কান্নাকাটি করতে থাকে। তারপরে নীলুর কাছে গিয়ে নীলুকে বলতে লাগলো এই নীলু, নীলু তোর বাড়ির লোকজন আমার মেয়েটার সাথে এত বড় অন্যায়টা কি করে করতে পারলো, আর তুইও তো আমার মেয়েটাকে আগলে রাখতে পারলি না, আমার মেয়েটাকে এভাবে শেষ করে দিতে পারলি না, জানি আমার মেয়েটা কোথায় আছে, মারা গিয়েছে না জীবিত আছে। তখনই নীলু বলতে লাগলো মা আপনি এটা কি বলছেন, কি বলছেন, হ্যাঁ আমি একটা অন্যায় করেছি, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি, দরকার পড়লে পায়ে পড়ে ক্ষমা চাইছি। বিশ্বাস করুন আমি আপনার মেয়েটাকে সামলে রাখতে পারিনি, সেই জন্য আপনি আমাকে যা ইচ্ছে তাই বলুন, কিন্তু এইসব মৃত্যুর কথা বলবেন না। কেন কাসাইয়ের কোনো কিছুই হতে পারে না, আপনি এভাবে আমাকে বলবেন না। আমি একটু সামান্য কাজে বেরিয়ে গেছিলাম, তার মধ্যে এমন কিছু কাণ্ড ঘটিয়ে দেবে আমার মা বাবা দাদা, সেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। প্লিজ মা আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি, আপনার মেয়েটাকে আমি আগলে রাখতে পারিনি, না জানি কাসাই এখন কোথায় আছে, কিন্তু ওভাবে আপনি বলবেন না। কাসাইকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, দরকার পড়লে আমি নিজেকে শেষ করে দেবো। যেখানে কাসাই নেই সেখানে আমি থেকে কি করব, না আমি এই জীবন আর রাখবো না, আমি এই জীবন শেষ করে দেব। তখনই দীপের মা বলতে লাগলো শুনো নীলু, ও আমি তোকে একটা কথা বলে রাখি, আমার মেয়েটার যদি কোনো কিছু হয় আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না, কাউকে ছেড়ে দেব না। আমার মেয়েটার এমন অবস্থার জন্য কিন্তু তুই দায়ী। তখন নীলু বলতে লাগলো হ্যাঁ আমি দায়ী, আমি দায়ী, আমি কাশিকে সামলে রাখতে পারিনি, আগলে রাখতে পারিনি, আজকে কাসার এই অবস্থার জন্য আমি দায়ী, তাই আমি নিজেকে শেষ করে দেবো। বিতি তখন বলতে লাগলো এ দাদা দাদা তুই এমনটা করছিস কেন, কেন তুই নিজেকে দায়ী মনে করছিস, আরে তুই তো কিচ্ছু করিসনি। ঝাঁপি আমাদের বলেছে না এই পরিস্থিতিতে মাথা শান্ত রাখতে। এদিকে চুন্নির মা তখন দীপের কাছে গিয়ে বলতে লাগলো হ্যাঁ রে দীপ, আমাদের বাড়ির মেয়েটার কেন বারবার আর এমন বিপদ হয়। এর আগে চুন্নিকে দেখ না, নীলাভরা শেষ পর্যন্ত কোঠা বাড়িতে বিক্রি পর্যন্ত করে দিয়েছে, আর এখন কাসাই। এই কথা বলতে দীপ তখন বলতে লাগলো না না আমার বোনের কিচ্ছু হতে পারে না, আমার বোন একদম ঠিক স্বাভাবিক আছে, আমরা আমার বোন যেখানে থাকুক নিয়ে আসবো। নীলু তখন বলতে লাগলো আমার কাসাইয়ের কিচ্ছু হতে পারে না। এইদিকে দীপের মা হাত জোর করে মা ছাড়া লক্ষ্মীকে বলতে লাগলো হে মা ছাড়া লক্ষ্মী, তুমি আমার মেয়েটাকে কোন বিপদে ফেলে দিয়েছো, আমার মেয়েটা তো কিছুই বুদ্ধি নেই, এখন তো সে সব কিছু ভুলে গেছে, আমার মেয়েটা একা একা কোথায় গিয়েছে, তাও আবার এ দূর দেশে। এদিকে নীলু তখন বলতে লাগলো ও মামা আপনি কান্না করবেন না, আমি বলছি আপনার মেয়েকে আমি খুঁজে আপনার সামনে নিয়ে আসবো, আর যদি নিয়ে আসতে না পারি তাহলে আমি আমি এই মুখ আর কাউকে দেখাবো না। বিতি তখন বলতে লাগলো এই দাদাভাই তুই এটা কি বলছিস, কি বলছিস, তোর কি রাগের মাথায় কি সবকিছু গুলিয়ে যাচ্ছে, বল এভাবে ভেঙে পড়লে চলবে না, আমাদেরকে শক্ত হতে হবে। এই তো ঝাঁপি এসে গেছে, ঝাঁপি দেখবি সবকিছু ঠিক করে দেবে। ঝাঁপি তখন বলতে লাগলো মা ছাড়া লক্ষ্মী এটা কি হচ্ছে, কাসাইদির যেন কোনো ক্ষতি না হয়, কাসাইদিকে যেভাবে হোক আমি ফিরিয়ে এনে দেবই। এদিকে দীপেরকে ধরে দীপের মা বলতে লাগলো এই দীপ বাবান বাবান তুই কি পারবি আমার কাসাইকে ফিরে নিয়ে আসতে, আমার কাসাই না একদম সহজ সরল, ও এখন কোথায় আছে কি পরিস্থিতি আছে আমরা সেটাও জানি না, আর ও কোথায় আছে সেটা তো তোরা জেনে গেছিস, তাহলে ওকে কি এনে দিতে পারবি। চুন্নির মা তখন বলতে লাগলো দীপ এত দূরে তোরা কি করে পৌঁছবি। দীপ তখন বলতে লাগলো যত দূরে হোক না কেন আমাদেরকে সেখানে যেতে হবে। কাসাই তখন বলতে লাগলো ও দীপ আমি রেডি হয়ে গেছি, চলো আমাদেরকে বের হতে হবে। তখন কাকিমা বলতে লাগলো হ্যাঁ রে জাপি তোরা এত দূর পর্যন্ত গিয়ে সেখান থেকে খুঁজে নিয়ে আসতে পারবি। বিথি তখন বলতে লাগলো আমারও ইচ্ছে করছে যেতে, আমাকে নিয়ে যাবে। নীলু তখন বলতে লাগলো না না বিথি তোকে এখন নেওয়া যাবে না, তুই এই মুহূর্তে বাড়িতে থাক, বাড়ির সবার অবস্থা খুবই খারাপ, আমরা বরং গিয়ে দেখি, আগে আমরা কাসাইকে খুঁজে পাই। এদিকে দেখা যায় সে কোঠা বাড়িতে কাসাইকে খুব সুন্দর করে সাজাতে থাকে কমলাবাই। কাসাই তখন বলতে লাগলো তোমরা আমাকে এত সুন্দর করে কেন সাজিয়ে দিচ্ছ। তখনই কমলাবাই বলতে লাগলো আমি তো তোর মা, আজকে আজকে না খুব একটা শুভ দিন, আজকে তোদের খুব শুভ দিন, সেই জন্য আমি তোকে সাজিয়ে দিচ্ছি, জামাই আসবে আজকে তোদের
এর ম্যারেজ অ্যানিভার্সারি এই কথাটা বলার সাথে সাথে কাসাই তখন বলতে লাগলো, আমাদের আজকে শুভ দিন, আমার তো কিচ্ছু মনে পড়ছে না। এই বলে মনটা খারাপ করে থাকে। তখন কমলা বেগম বলতে লাগলো, তুই একদম চিন্তা করবি না। এক্ষুনি তোর হবু বউ চলে আসবে। তোর তো এখন হাসি খুশি থাকার দরকার। এইভাবে মুখ মন খারাপ করে তুই থাকবি না। তারপরে কমলাবাই চলে আসে তার রুমে। আর সেখানে এসে তার সাথে থাকা অন্যান্য মেয়েদের সাথে কথা বলতে থাকে। এদিকে ঝাঁপি যাওয়ার আগে মা ছাড়া লক্ষ্মীর সামনে একটা প্রদীপ জ্বালিয়ে বলতে লাগলো, "মা ছাড়া লক্ষ্মী, এই বাতিটা না আমি কাসাইদির জন্য জ্বালিয়ে দিয়ে যাচ্ছি। আমরা যতক্ষণ না পৌঁছাই ততক্ষণ তুমি ওকে রক্ষা করো।" এদিকে কামলা বলতে লাগলো, "আজকে তো একটা খদ্দেরও আসছে না।" তখন বাকিরা মেয়েরা বলতে লাগলো, "মেয়েটা না একদম অপয়া, একটা খদ্দেরও আসছে না।" তখন কমলি বাই বলতে লাগলো, "দেখ, আমি না একটা আ প্রার্থনা করব আর সেই মুহূর্তে দেখবি চলে আসবে।" আর তখনই সেই মুহূর্তে চলে আসে পাপ্পু ভাই। পাপ্পু ভাইকে পুলিশ সে দৌড়াতে থাকে আর পাপ্পু ভাই পালাতে লক্ষ্মী ভাই এ সেখানে চলে আসে। আর তখন পাপ্পুকে দেখে তো কামলা ভাই বলতে লাগলো, "তুই পাপ্পু এখানে?" পাপ্পু তখন বলতে লাগলো, "পুলিশ আমার পিছু নিয়েছে। আমাকে এক্ষুনি লুকোতে হবে।" তখনই তাড়াতাড়ি করে কাসাইয়ের ঘরে ঢুকিয়ে দেয় কামলা ভাই। আর এদিকে হাতে গুলি লেগেছে আর গুলি সদ্য সে ঢুকে পড়ে কাসাইয়ের ঘরে। কাসাই তখন বলতে লাগলো, কে আপনি?" তখন সে কাসাইয়ের মুখটা চেপে ধরে আর বলতে লাগলো, "একদম শব্দ করবে না।" এদিকে পুলিশ এসে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও পাপ্পু ভাইকে খুঁজে পায় না। আর কামলা ভাই তখন বলতে লাগলো, "বলছি তো এখানে কোনো পাপ্পু-টাপ্পু আসেনি।" অফিসার তখন বলতে লাগলো, "এখানে এসেছে, আমি জানি।" এই বলে যখন কাসাইয়ের ঘরের দিকে আসতে লাগলো তখনই অফিসারকে কল করে তার বড় অফিসার। আর তখন সে সেখান থেকে সেই মুহূর্তে চলে যায়। এদিকে কামলা ভাই তখন খুশি হয়ে যায় আর বলতে লাগলো, আমি বলছি তো এখানে কোনো পাপ্পু ভাই আসেনি। আমি কি কোনো মিথ্যে কথা বলছি?" অন্যদিকে কাসাই বারবার করে ওই লোকটার হাতটা সরানোর চেষ্টা করে। কিন্তু পাপ্পু এতটা শক্ত করে ধরে রাখে যে কাসাই কিছুতেই হাতটা সরাতে পারে না। এদিকে তো ঝাঁপিরা মান ছাড়া লোকের কাছে প্রার্থনা করে বেরিয়ে পড়ে। আর বলতে লাগলো, "আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব মুর্শিদপুরে যেতে হবে। আর সেখানে গিয়ে কাসাইদের খোঁজ করতে হবে।" অন্যদিকে কাসাই তখন বারবার বলতে লাগলো, "আপনি কে? আপনি এখানে কেন এসেছেন?" তখন ওই লোকটা বলতে লাগলো, "ও আমি? আমি এখানে কেন এসেছি?" এই বলে হঠাৎ করে লোকটা অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ঝাঁপিরা মুর্শিদপুরে রেলওয়ে স্টেশনে চলে আসে। আর সেখানে এসে খোঁজাখুঁজি করতে থাকে, সবাইকে ছবিটা দেখাতে থাকে। এক পর্যায়ে একজন লোক বলতে থাকে যে, "ওকে এখানে দেখতে পেয়েছি।" তারপরে ঝাঁপি বলতে লাগলো, "আমরা খোঁজ পেয়ে গেছি। সিসিটিভি ফুটেজ দেখে তখন স্পষ্ট জানা যায় যে একটা অটোর ড্রাইভারই কাসাইকে অটোতে তুলে নিয়ে গেছে।" আর তখনই ঝাঁপি বলতে লাগলো, "ওই গাড়ি চালককে ধরতে পারলে আমরা কাসাইদি কোথায় আছে জানতে পারবো।" তারপরে ওর মুখ থেকে জানতে পারে যে কামলাবাইয়ের ওখানে কাসাইকে বিক্রি করে দিয়েছে। ঝাঁপি তখন বলতে লাগলো, "আমাদের আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না দীপ, উজ্জয়িনী ম্যাম, আমাদেরকে এক্ষুনি যেতে হবে সেই কামলাবাইয়ের এর ডেরায়।" আর সেখানে গিয়ে যখন জিজ্ঞাসা করে ওরে মিথ্যা কথা বলতে থাকে তখন ঝাঁপি সে কামলাবাইয়ের মাথায় বন্দুক ধরে বলতে লাগলো, "কাসাই কোথায় সত্যিটা বলে দেওয়ার জন্য।" তারপরে ভয় পেয়ে কামলাবাই বলে দেয় যে পাপ্পু ভাই নাকি তাকে টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। এই কথা শুনতে অবাক হয়ে যায় ঝাঁপিরা।